সাথে হয় তাহলে আমি অন্য কোন রূপে অন্য কোনখানে আবার ফিরে আসব। হাসতে হাসতে বিনিতার ছায়া এই বলে আস্তে আস্তে মিশে যায়, আর তখনই সায়েমের ঘুম ভেঙে যায়। এই কাহিনী সত্য নয়, কিন্তু ভয়টা একেবারে সত্যি হয়ে যেতে পারে। ঘনিয়ে এসেছে, চারিদিকে অন্ধকারের চাদর নামছে। গ্রামটার নাম অকতা, একটা ছোট নির্জন গ্রাম যেখানে সূর্য ডোবার পর পাখিরাও যেন ডাকতে ভয় পায়। এখানে একটা পুরনো বাড়ি আছে, লোকেরা বলে ভৌতিক বাড়ি। বহু বছর ধরে সেটাতে কেউ থাকেনি। তবে হঠাৎ করেই শহর থেকে আসা এক তরুণ নাম সায়েম সিদ্ধান্ত নিল সেখানে কিছুদিন থাকবে। সায়েম একজন লেখক, হরর গল্প লিখতে পছন্দ করে। সে শুনেছে অকতার ভৌতিক বাড়ির পেছনে সত্যি কোনো ঘটনা লুকিয়ে আছে। লেখার অনুপ্রেরণা খুঁজতেই সে এ গ্রামে এসেছে। বাড়িটা যেন শতাব্দী ধরে ঘুমিয়ে আছে। মেঝেতে ধুলো, ছাদের কোণে জাল, আর জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়ছে ঠান্ডা বাতাস। তবুও সায়েম ভয় পায় না। সে নিজের জিনিসপত্র গোছালো, একটা টেবিল ঠিক করল, আর ল্যাপটপ খুলে বসে গেল। রাত বাড়তেই চারপাশ আরও নিস্তব্ধ হয়ে উঠল। ঘড়ির কাঁটা যখন রাত 1-2টা ছুঁল, তখন হঠাৎ একটা শব্দ, ঠক ঠক ঠক। দরজার গায়ের কাঠে কেউ যেন নখ দিয়ে আঁচড়াচ্ছে। সায়েম প্রথমে ভাবল এটা হয়তো বাতাসের শব্দ, কিন্তু শব্দটা বাড়তেই থাকল। সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। খুলতেই কেউ নেই। সকালে সায়েম বাজারে গেল কিছু জিনিস কিনতে। গ্রামের মানুষ তাকে দেখে একটু অস্বস্তি বোধ করছিল। কেউ সামনে আসছিল না, কেউ চোখে চোখ রাখতে চাইছিল না। তবে এক বৃদ্ধ নাম রামচরণ দা এগিয়ে এসে বলল, ওই বাড়িতে গেছো? সাহস আছে দেখছি, কিন্তু সাবধান, ওই বাড়িতে রাত 12টার পর কেউ বাঁচে না। সায়েম রামচরণদার থেকে ওই বাড়ি সম্পর্কে আরও কিছু জানতে চাই এবং বলে, চলেন আমরা চা খেতে খেতে গল্প করি। সায়েম একটু রসিক মানুষ, লেখক মানুষ তো তাই। সায়েম হেসে ফেলল, আচ্ছা আপনি কি জানেন আসলে কি ঘটেছে ওই বাড়িতে? রামচরণদার চোখে কেমন একটা ভয় আর দুঃখ মিশ্রিত অভিব্যক্তি। 25 বছর আগে সেই বাড়িতে একজন মেয়ে মারা গেছিল, নাম ছিল বিনিতা। কেউ জানে না সেটা দুর্ঘটনা, আত্মহত্যা না খুন। তারপর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটছে। সায়েম রামচরণদার মুখ থেকে অনেক কিছু শোনার পরে আরও একটু বেশি কৌতূহলী হলো ঘটনাটা নিয়ে, আর সব সময় ভাবতে লাগল। তৃতীয় রাত, সায়েম ঘুমাতে গেল। গভীর রাতে এক স্বপ্ন দেখল। একটা মেয়ে সাদা জামা পরা, লম্বা চুল, ছাদের কোনায় দাঁড়িয়ে কাঁদছে। সায়েম ছায়া মূর্তিটা দেখার সঙ্গে সঙ্গে একটু ভয়ে বলে উঠল, কে ওখানে? ছায়া মূর্তিটা একটু অদ্ভুত ব্যবহার করছিল এবং কাঁদছিল। মনে হচ্ছিল সে যেন কিছু বলতে চাচ্ছিলাম, আর সব সময় মুখটা বিটবিট করছিল। আমার সাথে যা হয়েছে সেটা বের কর, ফিস ফিস করে সেটাই যেন বলছে। সায়েম কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আমি কি করতে পারি তোমার জন্য? আমি তো এই সম্পর্কে কিছু জানি না, তাহলে কিভাবে সাহায্য করব তোমাকে? ছায়াটা আবার কর্কশ ভাষায় বলে উঠল, আমি জানি এই ঘটনা তুই বের করতে পারবি, তুই একজন লেখক মানুষ। সায়েম তখন বলে উঠল, আমি খুঁজে বের করার চেষ্টা করব ঘটনাটা, এবং সবার কাছে বের করে আনার চেষ্টা করব। তখন যেন ছায়া মূর্তিটা আকাশে ভাসছিল। আস্তে আস্তে যেন ছায়া মূর্তিটা অদ্ভুত রূপ হচ্ছিল এবং সে যেন সাহেবের দিকে এগিয়ে আসছিল, আর মনে হয় তাকে কিছু বলতে চাচ্ছিল। সে আস্তে আস্তে বলছে, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। সায়েম হঠাৎ চমকে উঠে বসল। ঘামে ভিজে গেছে শরীর। সায়েম যেন হাঁসফ্যাঁস করছে আর গভীর চিন্তা করছে, আর মুখে যেন কিছু বীর ভিতরে বলছে। সায়েম যেন এটাই বলতে চাচ্ছিল, এটা কি শুধু স্বপ্নে ছিল নাকি বাস্তব? দরজার কাছে তাকাতেই সে দেখল সেখানে দাঁড়িয়ে এক ছায়ামূর্তি। সায়েম চোখের পলক ফেলল, আর কিছু নেই। সায়েম এবার সত্যি সত্যি আগ্রহী হয়ে উঠল। সে গ্রাম ঘুরে তথ্য সংগ্রহ করতে লাগল। সে জানতে পারল সে যা কিছু ঘুরে ঘুরে শুনব তা ছিল খুবই ভয়ানক। এটা জানতে হলে আমাদের যেতে হবে 15 বছর আগে।
বিনিতা ছিল গ্রাম প্রধানের মেয়ে। তার প্রেম ছিল এক দরিদ্র ছেলের সঙ্গে, নাম রাজু। বিনিতা আর রাজু একে অপরকে অনেক ভালোবাসত। তারা একে অপরের সাথে মাঝে মধ্যে গ্রামের মধ্যে দেখা করত। তারা দুজনে অনেক টেনশনে ছিল। তারা জানত যেই সম্পর্ক হয়তো বিনিতার বাবা কখনই মেনে নিবে না। তারা একদিন গাছের নিচে বসে কথা বলছিল। আমি জানি বিনিতা, তোমার বাবা আমাকে কোনোদিন মেনে নিবে না। এবার বিনিতা বলল, আমি কিছু জানি না, তুমি যেটা ভালো সেটা করো, কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচব না। এর মধ্যেই বিনিতার বাবা দুজনকে দেখে ফেলে। বিনিতার বাবা বিনিতাকে প্রশ্ন করে, তুমি যদি রাজুকে ভুলতে না পারো তাহলে এর পরিণতি খুব খারাপ হবে। সেদিন বিনিতা আর তার বাবার মধ্যে অনেক তর্ক হয়। সেই প্রেম মেনে নেয়নি পরিবার। এক রাতে বিনিতা নিখোঁজ হয়। কয়েকদিন পর বাড়ির পাশের কুয়াতে তার মরদেহ পাওয়া যায়। তবে কেউ জানে না কিভাবে সে মারা গেল। চাচা, আপনি কি জানেন ওই বাড়িতে কিভাবে একটা মেয়েকে হত্যা করা হয়েছিল? না, আমি জানি না দিন কি হয়েছিল। সায়েম এবার পরের জনের কাছে গেল পরের জন্য একই উত্তর দিল। সায়েম বাড়িতে ফিরে এসে কুজোর কাছে গেল। চারপাশের গাছে আজও কেউ ফুল দেয় না, জায়গাটা অশুভ বলে পরিচিত। এক রাতে হঠাৎ ঘরের জানালার কাচ ভেঙে গেল। বাতি নিভে গেল। অন্ধকারে সে আবার দেখতে পেল বিনিতার ছায়া। এইবার সে কথা বলল, তুমি কি আমাকে সাহায্য করবে? সায়েম চমকে গেল, কিন্তু সাহস করে জিজ্ঞাসা করল, তুমি চাইছোটা কি? বিনিতার ছায়া উত্তর দিল, আমার মৃত্যুর সত্যি ঘটনা কেউ জানে না। সেদিন রাতে আমার সাথে কি হয়েছিল? আমাদের ফিরে যেতে হবে সেই রাতে কি ঘটেছিল এটা দেখতে। বাবা, তুমি কেন বুঝতে পারছো না? আমি রাজুকে অনেক বেশি ভালোবাসি। আমি রাজুকে ছাড়া বাঁচতে পারবো না। বিনিতার বাবা তখন বিনিতাকে বলল, এটা তুমি ভালো করেই জানো, আমাদের বংশ আর তাদের বংশ এটা কখনোই মানে না। এই বলে বিনিতার বাবা চলে গেল আর বিনিতাও ঘুমিয়ে পড়ল। কিন্তু তারপরে তিনি তার বাবা বিনিতার সাথে যা করল সেটা আসলে মেনে নেয়ার মতো ছিল না। তিনি তাকে মারতে মারতে এক পর্যায়ে মেরে ফেলল। তারপর বিনিতার বাবা বিনিতার লাশটা তাদের বাড়ির সামনে একটা কুয়াতে ফেলে দেয়। বিনিতা বলে ওঠে, আমার বাবা আমাকে নিজেই খুন করেছে আত্মসম্মানের দোহাই দিয়ে। আমার আত্মা এই বাড়িতে বন্দি, আমাকে মুক্তি করে দাও। এটা বলতে বলতে বিনিতার ছায়াটা মিশে যায়। সায়েম সেই রাতে সব লিখে ফেলল। সায়েম ভাবতে লাগল। পরদিন সে গ্রাম প্রধানের কাছে গেল, যা আজ তার ছেলে বিনিতার ভাই। সায়েম গুড়ি গুড়ি পায়ে হাঁটতে হাঁটতে গ্রাম প্রধানের কাছে এসে পৌঁছায়। সায়েম সেখানে পৌঁছে দেখে অনেক লোক বসা। তখন সায়েম গ্রাম প্রধানের সামনে গিয়ে, আপনি কি জানেন সেদিন আপনার বোন বিনিতার সাথে কি হয়েছিল? না, জানি না সেদিন রাতে আমার বোন বিনিতার তার সাথে কি হয়েছিল। আপনি কি কিছু জানেন? সায়েম যা জানে সবকিছু খুলে বলল এবং এটাও বলল যে এই গ্রামে সব ভয়ঙ্কর ঘটনা এই জন্যই ঘটে। এর কি কোন প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ হিসেবে ছিল একটা পুরনো চিঠি, যেটা সায়েম পেয়েছিল ঘরের এক পুরনো বইয়ের ভেতর। সেখানে লেখা ছিল, আমাকে ক্ষমা করো রাজু, আমরা আর দেখা করতে পারবো না। আজ রাতে যদি আমরা পালিয়ে যাই তাহলে সে আমাকে মেরে ফেলবে। চিঠিটি ছিল বিনিতার হাতের লেখা। সায়েম চিঠিটা সবাইকে পড়ে শোনাল। সেই চিঠি গ্রামবাসীর সামনে প্রকাশ পেলে সবার ভেতর শোরগোল পড়ে যায়। গ্রামের প্রবীণরা বলল, এখন আমাদের এখান থেকে বের করতে হলে কি করতে হবে সায়েম? বড় একটা পুজো বা যজ্ঞের আয়োজন করতে হবে। গ্রামবাসীরা বলল, তাহলে এতদিন পর আমরা হয়তো মুক্তি পেতে যাচ্ছি। এতদিনের অভিশাপ এবার ঘুচবে। এটা বলেই সবাই যজ্ঞের জন্য আয়োজন শুরু করল। একটি পূজা হলো আর বিনিতার আত্মাকে মুক্তির আশ্বাস দেওয়া হলো। সেদিন রাতে সায়েম আবার স্বপ্নে বিনিতাকে দেখল। সে হাসছে, বলছে, ধন্যবাদ, এবার আমি যেতে পারি কি?
একটা কথা শুনে রাখ, আমি আবার ফিরে আসতে পারি। যদি কোন দিন আবার এমন করে নিতে কারো সাথে হয়, তাহলে আমি অন্য কোন রূপে অন্য কোনখানে আবার ফিরে আসব। হাসতে হাসতে বিনিতার ছায়া এই বলে আস্তে আস্তে মিশে যায়, আর তখনই সায়েমের ঘুম ভেঙে যায়। সায়েম শহরে ফিরে এলো। তার নতুন উপন্যাসের নাম রেখেছে গৃহকথা। বইটি ব্যাপক জনপ্রিয় হল, কিন্তু সায়েম জানে এটা শুধু গল্প নয়, এটা এক বাস্তব সত্য যা অনেক দিন মানুষের কাছে অজানা ছিল। সায়েম বাসায় এসে ঘুমিয়ে পড়ে। হঠাৎ রাত্রে স্বপ্নে দেখে একটা মেয়ে যেন তাকে এসে বলল, এটা কিন্তু শেষ নয়, এটাই শুরুর সূচনা। সায়েমের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই চোখে পড়ে সেই বইটা, যার নাম ছিল একটা। তুমি এখনো সব জানো না। পরের পর্বে কুয়া তোমার নাম ধরে ডাকবে।